জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে জানালেন সিইসি। জানাবো গোপন কক্ষে ব্যালটের সিল, পোলিং এজেন্টকে কারাদণ্ড। এবং সর্বশেষ জানাবো রাইসির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র, বললেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জনসমক্ষে আনার আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি নয়, অন্য একটির অধীন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং দুর্নীতি দমন, সন্ত্রাস দমন ও আন্তর্জাতিকভাবে অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছি। আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সেনাবাহিনীর বিষয়, আমি এ মুহূর্তে কিছু বলতে চাই না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক ঢাকা সফরের বিষয়ে এক প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লু এসে বলে গেছেন দুই দেশের মধ্যে অস্বস্তি আছে, এমন বিষয়গুলো পাশে রেখে তারা সম্পর্ক এগিয়ে নিতে চান। আমরাও তাদের একই সাথে কথা বলেছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির অভিযোগে কারাগারে গেছেন। মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে না পেরে এখন ব্যাটারি চালিত রিকশার মধ্যে ঢুকে পড়েছে। তারা এখানে ভর করেছে, মানুষকে মানুষের বোঝা টানা থেকে বেরিয়ে আসতে হবে। তবে এখানে নিয়ন্ত্রণ দরকার, আমরা সেটাই চাই। ভারতের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, দুই দেশের গোয়েন্দারা কাজ করছেন। কি ঘটেছে তারা বলতে পারেন। ভারতের নির্বাচনী জনসভায় দিল্লির মুখপাত্র অরবিন্দ কেজরিওয়াল বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন। এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নির্বাচনী জনসভায় কে কি বলল সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনী জনসভায় অনেকেই অনেক কিছু বলে, এটা আমাদের কোনো বিষয় নয়। তিনি বলেন, বৈশ্বিক সংকটেও বাংলাদেশের অর্থনীতি অগ্রসরমান, দেশ এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী খাদ্যের দাম বেড়েছে, ইউরোপে বেড়েছে, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও পণ্যের দাম বেড়েছে। বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়, তবে সরকার সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পরিপ্রেক্ষিতে 80টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে 32টি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব সম্প্রদায় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে চায়। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে জানালেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, দ্বিতীয় ধাপে 156 উপজেলা নির্বাচনে 30% বেশি ভোট পড়েছে। সিইসি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সারা দেশে 156 উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয়েছে 132টি উপজেলা এবং ইভিএম মেশিনে ভোট হয়েছে 24 উপজেলায়। নির্বাচনের সহিংসতায় তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে দুই এক জায়গায় হাতাহাতি হয়েছে। এসব ঘটনায় 1 থেকে 2 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, কিন্তু নির্বাচনকে ঘিরে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচন মোটামুটি ভালো এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটের হার নিয়ে সিইসি বলেন, ভোটার উপস্থিতির হার 30% উপর হতে পারে। সঠিক এবং নির্ভুল তথ্য আগামীকাল পাবেন। তবে নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন খুব তৎপর ছিল। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য ছিল। এর মধ্যে কোথাও কোথাও মিডিয়ার কিছু কর্মী আহত হওয়ার খবর পাওয়া শুনেছি। বিভিন্ন অনিয়মে যখন তারা সাহস করে ছবি তুলতে গিয়েছেন তখন হেনস্থার শিকার হতে হয়েছে। তবে সঠিক তথ্য এখনো পাইনি। বিচ্ছিন্ন হাতাহাতির কারণে 33 জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে 1 থেকে 2 জনের অবস্থা গুরুতর হতে পারে। তিনি বলেন, গতকাল রাতে একটি ঘটনায় একজনের হাত কেটেছে, সেটা আমি স্বচক্ষে দেখেছি, বেশ গুরুতর আঘাত। তবে আজ আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল। সেখানে অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে তারা ব্যবস্থা নিয়েছে। এ পর্যন্ত মোট আটক করা হয়েছে 25 জনকে। অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টার কারণে 10 জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে একজন সাধারণ ভোটার এবং একজন আনসার সদস্য মৃত্যুবরণ করেছে উল্লেখ করে সিইসি বলেন, 2 জন নিহত হয়েছেন, তবে সেটি ভোট কেন্দ্রের সহিংসতাকে কেন্দ্র করে নয়। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সিইসি আরো বলেন, দ্বিতীয় ধাপে 156 উপজেলা পরিষদ নির্বাচনে 3 পদে 1824 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে 603, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 598 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে রাজশাহী, রাজবাড়ী, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ফরিদপুর, কুমিল্লা, পটুয়াখালী, নেত্রকোনা, জামালপুর সহ অধিকাংশ জেলায় উপজেলায় সারাদিন ভোটার উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপন কক্ষে ব্যালটে সিল, পোলিং এজেন্টকে কারাদণ্ড।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। উপজেলার একটি কেন্দ্রে গোপন কক্ষে ব্যালটে সিল মারার সময় মাহবুব মিয়া নামে এক পোলিং এজেন্টকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত থেকে কারাদণ্ডদের একই সঙ্গে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় ভোট কক্ষে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, মাহবুব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবুদ্দিন বেগ শাপলুর পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছিল। দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি কলেজ ডিগ্রি কেন্দ্রে গোপন কক্ষে গিয়ে অন্য ভোটারের ব্যালট পেপারে তিনি সিল মারছিলেন। সেখানে তাকে আটক করা হয়। পরে মাহবুব মিয়াকে 7 দিন বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ। রাইসির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ কি? ক্ষমতা চূড়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল ইব্রাহিম রাইসি। এর একবারে শীর্ষে চলে যাবেন তিনি, এমনটাও প্রবলভাবে মনে করা হচ্ছিল। তবে একটি নাটকীয় মোড় তার সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থান কে নেবেন তা নিয়ে বাড়তে থাকা জল্পনার অবসান ঘটিয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যুর ঘটনা। 85 বছরের খামেনির শারীরিক অবস্থা অনেকদিন ধরে আগ্রহের কেন্দ্রে। ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্টের এই করুণ পরিণতিতে সে দেশের নীতি অথবা ইসলামী প্রজাতন্ত্রে কোনো গুরুতর ঝাঁকুনি দেবে তেমনটা মনে করা হচ্ছে না। তবে এই ঘটনা এমন একটা ব্যবস্থাকে পরীক্ষা করে দেখবে যেখানে রক্ষণশীল কট্টরপন্থীরা ক্ষমতার সব কেন্দ্রের আধিপত্য বিস্তার করে। চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক ডক্টর সানাম ভাকিল বলেন, এই অবস্থা বা ব্যবস্থা তার মৃত্যুকে ব্যাপকভাবে প্রদর্শন করবে এবং তার কার্যকারিতা দেখানোর জন্য সাংবিধানিক পদ্ধতি মেনে চলবে। এর পাশাপাশি এমন একজনেরও খোঁজ চালানো হবে যিনি খামেনির প্রতি আনুগত্য দেখাবেন এবং একই সঙ্গে রক্ষণশীল ঐক্য বজায় রাখতে পারবেন। তার বিরোধীরা অবশ্য 1980-এর দশকের রাজনৈতিক বন্দীদের গণমৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে নির্ধারকের ভূমিকা পালন করার অভিযোগে অভিযুক্ত এই সাবেক প্রসিকিউটরের প্রস্থানকে স্বাগত জানাবে। যদিও রাইসি তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন। অন্যদিকে তার বিরোধীরা এটাও আশা করবে যে ইব্রাহিম রাইসির প্রস্থান রক্ষণশীল শাসন ব্যবস্থার অবসান ত্বরান্বিত করবে। ইরানের ক্ষমতাসীন রক্ষণশীলদের জন্য ইব্রাহিম রাইসির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া একটা আবেগে ভরা উপলক্ষ হতে চলেছে বলে মনে করেন ডক্টর ভাকিল। রাইসির মৃত্যুর পর রক্ষণশীলরা যে শাসন চালিয়ে যেতে প্রস্তুত সে বিষয়ে ধারাবাহিকভাবে সংকেত পাঠানোর শুরু করারও সুযোগ পাবে। তারা জানে গোটা বিশ্ব তাদের উপর নজর রাখছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মারিন্দি বিবিসিকে বলেছেন, কয়েক বছর ধরে পশ্চিমাদের ভাষ্যমতে ইরানের পতন হওয়া এবং ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু অলৌকিকভাবে এটি এখনো আছে এবং আমি ভবিষ্যৎবাণী করছি যে এটি আগামী বছরগুলোতে থাকবে। আরও একটা গুরুত্বপূর্ণ পদ যা অবশ্যই পূরণ করতে হবে এবং সেটি হলো বিশেষজ্ঞদের সমাবেশে এই মাঝারি পদমর্যাদার ধর্মগুরুর আসন। সময় এলে একজন নতুন শীর্ষ নেতা বেছে নেওয়ার ক্ষমতা থাকে এই মাসলিন। ডক্টর ভাকিল বলেন, রাইসি একজন সম্ভাব্য উত্তরসূরি ছিলেন, কারণ খামেনি নিজে যখন শীর্ষ নেতা হয়েছিলেন সে সময় তিনিও তুলনামূলকভাবে তরুণ ছিলেন, ভীষণ অনুগত, ব্যবস্থাপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, যার ব্যাপক পরিচিত ছিল। রাইসিও তাই নির্বাচনের এই অস্বচ্ছ প্রক্রিয়া সম্পর্কে মত প্রকাশ করতে গিয়ে একথা জানিয়েছেন তিনি। এই তালিকায় বেশ কিছু নাম রয়েছে, যেখানে আছেন শীর্ষ নেতার ছেলে মোস্তাফা খামেনিও। রাইসির মৃত্যুর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার আগে আয়াতুল্লাহ এক্সে একটি পোস্টে জানিয়েছেন যে ইরানি জনগণের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, দেশের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখফেরের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। 50 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। মার্চের পার্লামেন্ট নির্বাচনের কয়েক মাস পরেই ভোটারদের কাছে নির্বাচন ভোট দেওয়ার আবেদন আসতে চলেছে। মার্চ মাসে ওই দেশে সবচেয়ে কম ভোট পড়ার খবর পাওয়া গিয়েছিল, অথচ ইরানের নাগরিকরা একসময় নির্বাচনী প্রক্রিয়ায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করতেন। বিষয়টি তাদের কাছে গর্বেরও ছিল। 2021 সালের নির্বাচন, যেবার ইব্রাহিম রাইসি রাষ্ট্রপতি হন, সেটি সহ সাম্প্রতিক নির্বাচনগুলোতে তদারকি সংস্থা দ্বারা মধ্যপন্থী এবং সংস্কারপন্থী প্রতিদ্বন্দ্বীদের পদ্ধতিগতভাবে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। ইব্রাহিম রাইসির দায়িত্ব যে ব্যক্তি গ্রহণ করুন তিনি উত্তরাধিকার সূত্রে একটি নিষিদ্ধ এজেন্ডা দেবেন। ইসলামিক প্রজাতন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ নেতার হাতে। এই অঞ্চলের পররাষ্ট্রনীতি ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এর সংরক্ষণ তাদের হাতে, যারা ক্রমবর্ধমানভাবে শক্তির প্রয়োগ করে। গাজা যুদ্ধ নিয়ে মাসখানেক আগে ইসরায়েলের সঙ্গে নজিরবিহীন সংঘর্ষের বিষয়ে রাষ্ট্রপতি কিন্তু সিদ্ধান্ত নেননি। এই আঘাতের বদলে আঘাত, এই নীতি অনুসরণ একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষত তেহরানে তীব্র বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব দেখা যায় ব্যবসা বাণিজ্যে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। পাশাপাশি দেশের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে তীব্র অর্থকষ্টের সঙ্গে যুঝতে হয় তাদের। 40% বেশি মুদ্রাস্ফীতি বেড়েছে, রিয়ালের মুদ্রার দাম কমেছে। 2022 সালের সেপ্টেম্বর মাসে ইরানের কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে নীতি পুলিশের হাতে 22 বছরের মাহসা আমিনের মৃত্যুর পর শুরু হওয়া ব্যাপক বিক্ষোভের ঢেউ দেখেও ইসলামিক প্রজাতন্ত্র কেঁপে উঠেছিল। এই ঘটনার কয়েক সপ্তাহ আগে রাইসি ইরানের হিজাব আইন কঠোর করার নির্দেশ দিয়েছিলেন। এই আইনে নারীদের হিজাব পরা, শালীন আচরণ ও পোশাক পরার বাধ্যবাধকতা বিষয়ে উল্লেখ ছিল, কিন্তু তরুণ প্রজন্মের নারীরা তাদের জীবনের উপর জোর করে আরোপ করা বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। শীর্ষ নেতা এবং দেশের ব্যবস্থার উপর ক্ষোভ উগরে দেন তারা। রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানও প্রাণ হারিয়েছেন। তিনি তেহরানের বিষয়টা
বিশ্বের কাছে তুলে ধরার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে ইরানের উপর জারি হওয়া নিষেধাজ্ঞার শাস্তিমূলক প্রভাব কমানোর উপায় খুঁজে বের করেছিলেন। ইসরায়েল গাজা যুদ্ধকে ঘিরে জরুরি কূটনীতির সময় ইরানের মিত্রদের পাশাপাশি আরব ও পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি। পশ্চিমা এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্রের দাবি, বার্তা পাঠানোর জন্য জরুরি চ্যানেলে ছিলেন আব্দুল্লাহ ইয়ান, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা না থাকা বিষয়টি সূত্রমাফিক চলত। বোর্স অ্যান্ড বাজার থিঙ্ক ট্যাঙ্কের প্রধান নির্বাহী কর্মকর্তা এসফান্দিয়ার ব্যাটমান ঘেলিজ বলেন, একজন রাষ্ট্রপতি আকস্মিক মৃত্যু সাধারণ একটি পরিণতিমূলক ঘটনা, কিন্তু সম্ভাব্য শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হলে তার রাজনৈতিক সমর্থন এবং স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব ছিল। কিন্তু যে রাজনৈতিক নেতারা রাইসিকে ক্ষমতা এনেছিলেন তারা তাকে ছাড়াই এবার এগিয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।